আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। চুপ্পুকে এখন এটা ক্লিয়ার যে অনেকটা জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলছেন যে অস্ত্রের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। হয়তো অস্ত্রটা তার বাবা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান যেভাবে বঙ্গভবনে আবু সাহেম সাহেবকে দেখিয়েছিলেন সেভাবে হয়তো না দেখালেও হয়তো কোথাও থেকে ফোন গেছে, একাধিকবার প্রেসার এসেছে, যার ফলে চুপ্পুকে চলে যেতে হয়েছে। কিন্তু এখন হলো কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। আবারও বলছি, ডক্টর ইউনূস এখনো হাল ছাড়েননি। তিনি তার আন্তর্জাতিক প্রভুদের মাধ্যমে তারেক রহমানের সরকারের উপরে একটি চাপ অব্যাহত রেখেছেন। এদিকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে যেই রাষ্ট্রপতি হোক তিনি যেন তার দলের ভেতর থেকে হয়, বাইরের কাউকে তারা রাষ্ট্রপতি করবার পক্ষে নয়। বিশেষ করে আওয়ামী লীগ যতবার দলীয় নেতার বাইরে রাষ্ট্রপতি করেছে ততবারই কোনো না কোনো সমস্যার মুখোমুখি তাদের হতে হয়েছে। সুতরাং সেই হিসেবে ক্যান্ডিডেট যারা ছিলেন, মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, মিস্টার নজরুল ইসলাম কিংবা ডক্টর খন্দকার মোশাররফ, তো এখন যেটা আমরা জানতে পারছি যে মির্জা ফখরুল আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। মোটামুটি মির্জা ফখরুলকে জানিয়ে দেওয়া হয়েছে, তার শারীরিক চেক আপ করা হচ্ছে, তার বাসায় এবং তার সিকিউরিটি বাড়ানো হয়েছে। সো মোটামুটি তিনি নিশ্চিত যে তিনি পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এবং সেভাবেই সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। আরেকটি নাম আমরা খুব শুনছি, সেটি হলো আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে খ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান। আইরিন খান তারেক রহমানের স্ত্রীর দিক দিয়ে আত্মীয়, তো সেদিক দিয়ে একটি সমালোচনা আছে স্বজন প্রীতির। যদিও বিএনপি স্বজন প্রীতি, দলীয়করণ এগুলোর কোনো অভিযোগ গায়ে মাখে না, কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে 12টি প্রতিষ্ঠানের একদম প্রধান চেয়ারম্যান এই ধরনের, যেখানে সাধারণত অভিজ্ঞ আমলাদের দেওয়া হতো সেখানে সরাসরি দলের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এমন এমন নিয়োগ দেওয়া হয়েছে যাদের আদৌ অত বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা আছে কিনা। দুষ্টু লোকেরা বলছেন প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা খুব জরুরি নয়, বরং ওইসব প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রেই খুব লাভজনক এবং সেখানে দুর্নীতির ব্যাপক সুযোগ রয়েছে। সুতরাং এই দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে মূলত সেই সব প্রতিষ্ঠান থেকে লুটপাট করবার জন্য। দুষ্টু লোকের এই কথাটার আমি কোনো মন্তব্য করিনি, কারণ মানুষ অনেক কথাই বলে, বাট এই যে দলীয়করণ, এই যে স্বজন প্রীতির যে উদাহরণ বিএনপি সৃষ্টি করলো, এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ নজর হয়ে থাকবে। যাই হোক, বলছিলাম আইরিন খান, বিএনপির অধিকাংশ নেতাই আইরিন খানের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছে। তারা মনে করেন যে আইরিন খান ডিপ স্টেটের লোক এবং আইরিন খান ডিপ স্টেটের নির্দেশ পেলে তারেক রহমান যে তার আত্মীয় এটি মুহূর্তেই ভুলে যাবেন এবং সরকার বেকায়দায় পড়লে তারা আইরিন খানের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা নাও পেতে পারেন। যদিও আইরিন খানের পক্ষে দেখবেন যে মিডিয়ায় একটা সুপরিকল্পিত প্রচার চলছে। এমনও বলা হচ্ছে যে আইরিন খান চাইলেই যখন তখন ট্রাম্পকে ফোন করতে পারেন। আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আইরিন খান সম্পর্কে যা বলা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে একটু বাড়িয়ে বলা হচ্ছে। তো শেষমেশ দেখা যাক। আমাদের সূত্র নিশ্চিত করেছে যে মির্জা ফখরুল আলমগীরই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে গতকাল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সাথে মিটিং করেছেন। এই মিটিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসন যে অফারটা দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডেটাবেজ এবং ইতিহাস সংরক্ষণে আমেরিকান ন্যাশনাল আর্কাইভস এবং আরো যেসব সম্পর্কিত প্রতিষ্ঠান আছে তারা হেল্প করবে। এটি শোনার পর থেকেই আমি আসলে মিলাতে পারছি না যে ব্রেন্ট ক্রিস্টেনসনের আসলে কাজ কি।
তিনি যে মূল অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন, সিনেট হিয়ারিং এ বলেছিলেন বাংলাদেশে চীনের প্রভাব কমানোর, সেই জায়গায় কিন্তু তার কোনো সাফল্য নেই। তিনি আছেন খাওয়া দাওয়া নিয়ে, তিনি আছেন পুলিশের এক্সারসাইজ নিয়ে, বডি ফিটনেস নিয়ে, তিনি আজ এখানে কাল ওখানে দৌড়াদৌড়ি করছেন, তিনি রিক্সা মার্কিন পতাকার আদলে রং করে উপহার হিসেবে দিচ্ছেন। মূল কাজ বাদ দিয়ে এখন তিনি এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংরক্ষণে। তিনি কোন দেশের রাষ্ট্রদূত? আমেরিকার রাষ্ট্রদূত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল? সেই ভূমিকার কথা কি আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি যে এই আমেরিকা বাংলাদেশ যেন স্বাধীন না হতে পারে সেই জন্য তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল? সেই সপ্তম নৌবহরে পারমাণবিক বোমা ছিল এবং প্রয়োজনে বাংলাদেশে হিরোশিমা নাগাসাকির মতো পারমাণবিক বোমা ফেলবার নির্দেশ দেওয়া ছিল। সেদিন যদি সোভিয়েত ইউনিয়ন যদি কাউন্টার না দিত, যদি তারা পারমাণবিক সাবমেরিন নিয়ে ওই সপ্তম নৌবহরের দিকে না এগোতো, তাহলে বাংলাদেশের কপালে সেদিন কি জুটতো সেটা নিয়ে আসলেই চিন্তার বিষয়। এবং সেই সময় আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন যে তৎপরতা দেখিয়েছিল এবং ওই জাহাজকে ঠেকিয়ে দিয়েছিল ওই সপ্তম নৌবহর, তো সেই যুদ্ধের পরাজিত শক্তি হলো আমেরিকা। তো আমেরিকার হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কতটা শুদ্ধভাবে লিপিবদ্ধ হবে এই প্রশ্ন স্বভাবতই করা যায়। আমেরিকা নিজে যখন ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পরে 60 থেকে 70,000 তাদের রাজাকার আমেরিকা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল এবং সেই সকল রাজাকারের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল। আজকে বাংলাদেশে 71-এর যেসব রাজাকার ছিল তাদের ব্যাপারে আমেরিকার অবস্থান কি? সুতরাং এটা ভীষণ একটা উদ্ভট ব্যাপার যে বেশি দামে গম বেচতেছে, বেশি দামে এলএনজি বেচতেছে, তাতেও হচ্ছে না। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার নতুন প্রকল্প নিয়ে নেমেছেন এই কাজে কর্মে ব্যর্থ মার্কিন রাষ্ট্রদূত। এটা শোনা যায় যে তার কাজের পারফরমেন্স দেখে মার্কিন সরকার কিন্তু মাঝে তাকে বাংলাদেশ থেকে তুলে নেওয়ারও কথা ভেবেছিল একবার। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই যে মার্কিন ছলচাতুরি এবং ইতিহাস বিকৃতির যে উদ্যোগ তারা নিয়েছে, এটির একটি প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকভাবেই লিপিবদ্ধ আছে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস 16 খণ্ডে লিপিবদ্ধ আছে। তো সেগুলো বাংলাদেশের সরকার করবে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ক্ষমতায় আসে তারা করবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হোক, এটা আমরা চাই না। ট্রাম্প কি ধীরে ধীরে বুঝতে পারছেন যে তার ভারতবর্ষ এবং বাংলাদেশকে ঘিরে যে নীতি, সঙ্গে মায়ানমার, সেই নীতি ভারতবর্ষকে চটিয়ে হবে না। ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করেছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে দিয়ে বলা যায়। অন্যদিকে ট্যারিফ, তারপর রাশিয়ার তেলের কেনার ওপরে তার একেবারে অত্যাধিক ট্যারিফের সেই হুঙ্কার, কখনো 100%, কখনো 500%। দেখছে কোনো দিকে কোনো লাভ হচ্ছে না। চীনের দিকে ভারত না ঝুঁকলেও কাছাকাছি একটা ভারত চীন সম্পর্ক তৈরি হচ্ছে, কারণ বর্ডার ডিসপুটটা মিটে গিয়েছে। কিন্তু চীনও কি থেমে আছে? আন্তর্জাতিক কূটনীতিতে কেউ কিন্তু নিজের জমি এক বিন্দু ছাড়ে না, চীন তো ছাড়েই না। ভারতও সঙ্গে সঙ্গে লেগে আছে।
এখন আগে আমি আমেরিকার কথাটা বলে নিই। আমেরিকার আমাদের রাষ্ট্রদূত যিনি সার্জিও গোর, তিনি সম্প্রতি বলেছেন ট্রেড নেগোসিয়েশন যে তার হচ্ছে না ভারতের সঙ্গে, একটা ডেডলক হয়ে আছে। এত যে G7 তেল টেল পারলেন, মাই গ্রেট ফ্রেন্ড, এ টাফ নেগোসিয়েটার, গ্রেট ম্যান বলে ট্রাম্প যে এত সুখ্যাতি করলেন, হ্যান্ডশেক ছাড়া তো গলায় গলায় তো মেলা হলো না। অর্থাৎ মোদিজি ওই বলেছিলেন একবার অবিশ্বাসের পাত্র হয়ে গেলে মোদিজি আর বিশ্বাস করবেন না, যেমন বিএনপিকে আর বিশ্বাস করছেন না। আমি বলি না, কূটনীতিতে প্রতি মুহূর্তে খেলা চেঞ্জ হচ্ছে। এখন ভারতকে খুশি করার জন্য ট্রাম্প উঠে পড়ে লেগেছে। তিনি ভারত আসার ইচ্ছা প্রকাশ করেছেন G7 মিটিংয়েই, পার্শ্ব বৈঠকে। ভারত হ্যাঁ না কিছুই বলেনি, একটা আমন্ত্রণ পত্রও পাঠায়নি যে আপনি আসুন। এবারে আসি চায়না প্রসঙ্গে। চায়না ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নানান রকম চুক্তি করছে। সেটা আপনার তিস্তা ব্যারেজ হোক, আপনার ফাইটার জেট হোক, আপনার এডি সিস্টেম হোক, নানান রকম সমঝোতাপত্র তৈরি হচ্ছে। এটা না আমেরিকা ভালো চোখে দেখছে, না ভারত ভালো চোখে দেখছে। ভারত মুখে কিছু বলে না। ভারত কি করেছে, গ্রেট নিকোবর আইল্যান্ড, যেটা মালাক্কা স্টেট, তার একেবারে কাছাকাছি, সেই মালাক্কা স্টেটের কাছাকাছি গ্রেট নিকোবরে ভারত কি করছে শুনুন। ভারত মহাসাগরে নিজের ক্ষমতা বাড়াতে এবং দেশের অর্থনীতি প্রতিরক্ষা মজবুত করতে ভারত সরকার গ্রেট নিকোবর এবং লাক্ষাদ্বীপের মতো দূরবর্তী দ্বীপগুলিতে প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অর্থ লগ্নি বা বিনিয়োগ করছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য দ্বীপগুলির পরিকাঠামো উন্নত করা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। মূল উন্নয়ন প্রকল্পসমূহ গ্রেট নিকোবর মেগা প্রকল্প প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার, মানে হচ্ছে আপনার 90,000 কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে কি থাকছে, ট্রান্সশিপমেন্ট পোর্ট, মালাক্কা প্রণালীর কাছে একটি বিশাল কন্টেনার টার্মিনাল, বিমানবন্দর, বিদ্যুৎ, একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর এবং গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। লাক্ষাদ্বীপে পর্যটন কেন্দ্র করবে এবং লাক্ষাদ্বীপে যেটা প্ল্যানে আছে সেখানেও একটা সমুদ্র বন্দর করা হবে, যেটা এখানে উল্লেখ করা নেই। কৌশলগত পরিবেশ প্রভাব কি পড়বে, মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থান হওয়া একটি সামুদ্রিক বাণিজ্যের নজরদারি এবং দেশের সুরক্ষা ব্যবস্থায় সাহায্য করবে। এই যে মালাক্কা প্রণালী আছে না, এই মালাক্কা প্রণালী হচ্ছে ভারতের একেবারে লাক্ষা গ্রেট নিকোবরের একেবারে সামনে 100 কিলোমিটারের দূরে। আর চীন বলে রেখে দিয়েছে যে এই মালাক্কা প্রণালী হচ্ছে আমাদের রেড লাইন। মালাক্কা প্রণালী দিয়েই একমাত্র চীনের জাহাজ বেরোতে পারে। চায়না সি হয়ে চীনের জাহাজ একমাত্র ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে
আটলান্টিকে যেতে পারে এই মালাক্কা স্টেট দিয়ে। এখন কোনোভাবে যদি ভারত 100 কিলোমিটারের মধ্যে যে কোনো পাল্লার মিসাইল রেখে দিল এবং যুদ্ধপথ নিয়ে গিয়ে ওখানে আটকে দিল, চীন বেরোবে কি করে? তার জন্যই চীন ওই আপনাদের বাংলাদেশের মংলা বন্দর নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যে একটা বাইপাস করা থাক। ভেতরে ভেতরে সব খেলা চলছে, ভারত মুখে কিছু বলছে না, কিন্তু চীন যেমন পেছনে পেছনে খেলছে বাংলাদেশের হয়ে, ভারত তেমনি নিজের নিরাপত্তার স্বার্থ দেখিয়ে ভারত চীনকে ব্লক করার চেষ্টা করছে। এই হচ্ছে কূটনৈতিক খেলা। এখন এই খেলায় সব থেকে বেশি অপাঙ্ক্তেয় হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কাকে ক্ষুব্ধ করেননি? তিনি রাশিয়াকে ক্ষুব্ধ করেছেন, তিনি চীনকে ক্ষুব্ধ করেছেন, তিনি ভারতকে ক্ষুব্ধ করেছেন। এখন যে ট্যারিফ না, যেটা 200% না 500% হুঙ্কার দিয়েছেন, সেটা এখন বলছে আমরা 10% অথবা 5%-এ নিয়ে আসবো। পীযূষ গোয়ালকে বলেছেন সার্জিও গোর। দয়া করে ডেডলকটা ছাড়া, দেশের মানুষ তো খেতে পাচ্ছে না। মানুষ যদি খাবার না পায়, মশলাপাতি না পায়, দুগ্ধজাত প্রোডাক্ট যদি না পায়, যেটা ম্যাক্সিমাম ভারত এবং কলম্বিয়া থেকে আসে, ভারতটা ম্যাক্সিমাম শাক সবজি যাই বলুন না কেন সব ভারত থেকে যায়, মাছ মাংস সব। এখন পুরোটা ডেডলক হয়ে রয়েছে। ওয়ালমার্টে গেলে আপনি দেখবেন থরে থরে সমস্ত ফাঁকা, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলম্বিয়ান, যেগুলো ওরা পছন্দ করে। কলম্বিয়া ক্যাবেজ, যে আপনার মানে বাঁধাকপি, তা ফুলকপি, আলু তো জঘন্য, এত লম্বা লম্বা গাজর, হাইব্রিড গাজর খেতে চায় না ওরা, ও যে স্যালাড ছাড়া তাদের চলে না। ইন্ডিয়ান কুকুম্বার মানে শসা ছাড়া তাদের মুখে রোচে না। কাবুলের বেদানা তো কাবুল থেকে সোজা আসে না, বা কাবুল থেকে যত আনার থেকে আরম্ভ করে যত আপনার আখরোট ফাকরোট সমস্ত তো ভারত হয়ে আসে, ভারত হয়ে যায় আমেরিকাতে। ভারতের সঙ্গে যদি ডেডলক হয়ে থাকে, তাহলে না পাবে কাজু, না পাবে পেস্তা, না পাবে বাদাম, না পাবে আখরোট, কিছুই পাবে না, পাচ্ছে না। সেক্ষেত্রে প্যাচে পড়ে আছে কে? প্যাচে পড়ে আছে আমেরিকা, আর মধ্যিখানে রয়ে গেছে বাংলাদেশ। প্রথমে বাংলাদেশে ইউনূস সরকারকে নিয়ে এলো, ইউনূস সরকার এসে তো পুরো ব্যর্থ হয়ে গেল, দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করলো। তারপরেতে ভারতের শরণাপন্ন হয়ে ভারত এবং আমেরিকা মিলে বিএনপিকে ক্ষমতায় বসালো, তারেক রহমানকে রীতিমতো মুচলেকা লিখিয়ে। এখন সে তারেক রহমানও গদ্দারি করেছে। তারেক রহমান কি করেছেন? চীনের কোলে উঠে গিয়ে বসেছেন। তার ফলেই এই সার্জিও গোরের এই সফর, এবং সেখানে সফরে যা যা আলোচনা হবে সে সবই তো প্রকাশ পাবে ধীরে ধীরে। তখন দেখবেন আপনাদের ওপরে চাপটা কিরাম আসে। আমি যেটা বলেছিলাম না, দীর্ঘদিন ধরে বলে আসছি, চাপ কতটা বাড়বে। ট্রাম্প আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, মোদিজি ডাকছেন না। এটা ট্রাম্পের কাছে যে কতটা অপমানজনক সেটা আর কেউ না জানুক, কেউ না বুঝুক,
অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের সঙ্গে গদ্দারি করার ফল কি কি হতে পারে, আর ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, চীন কি খেলছে বাংলাদেশের সঙ্গে এবং ভারতের সঙ্গে এবং মায়ানমারে ব্যাকডোরে মায়ানমারের সঙ্গে। তার জন্য ভারত যেটা করছে সেটাও আপনাদের পরিষ্কার বলে দিলাম। জিও পলিটিক্যালি জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় যার ফেরার কথা তিনি ক্যামোফ্লেজিং ওয়েতে এমনভাবে ফিরবেন যা আপনারা ধরতে পারবেন না। ক্যামোফ্লেজিং ওয়েতে সেটা কি আমি নিজেও জানি না। সব জায়গায় হাত দিতে গিয়ে সরকারকে নিজের হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছে। 32 যুগ্ম সচিবকে এক ঝটকায় বাধ্যতামূলক অবসর। প্রশাসন, পুলিশ কিংবা সেনাবাহিনী বাদ যাচ্ছে না কোনো ক্ষেত্রেই। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি সব জায়গায় হাত দিতে গিয়ে নিজের হাতে পুড়িয়ে ফেলবে? আর 2018 রাতের ভোটের পর 2026 আগের দিনের ভোট, তাহলে আজকের কর্মকর্তাদের ভবিষ্যৎ কি? আজকে যারা 2026 নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের কি হবে? শেষ কোথায় এই ভয়ঙ্কর পরিস্থিতির? দর্শক, আপনারা জানেন যে গতকালকের ঘটনা, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সরকারের 32 জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে। কিন্তু কারা এই কর্মকর্তা, কি ছিল তাদের অপরাধ? অনুসন্ধানে দেখা যাচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাদের অনেকেই 2018 সালের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় ডিসি বা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অলস বসেছিলেন। শেষ পর্যন্ত তাদের চাকরি হারিয়ে গেল। তবে ঘটনা কেবল জনপ্রশাসনের এই 32 জন যুগ্ম সচিবের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনি যদি পুরো প্রশাসনিক ব্যবস্থার দিকে তাকান তবে দেখতে পাবেন প্রশাসন, পুলিশ কিংবা সামরিক বাহিনী কোনো খাতেই কিন্তু বাদ যাচ্ছে না। একের পর এক পদচ্যুতি, বাধ্যতামূলক অবসর এবং বরখাস্তের ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীতে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে নানা চাঞ্চল্যকর কাহিনী। সেনা হেফাজতে নেওয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। গতকালকেও এমন ঘটনা ঘটেছে। এমন নানা গুঞ্জন ও খবর এখন বাতাসে ভাসছে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নয়। এই 32 জন অবসরে পাঠানোটা আমাদেরকে নাড়া দিয়েছে বিধায় আমরা আলোচনা করতে এসেছি। পুলিশে অসংখ্য কর্মকর্তাদের, সিনিয়র কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে, প্রশাসনে পাঠানো হচ্ছে, সেনাবাহিনীতে পাঠানো হচ্ছে। আমাদের আলাপের মূল বিষয় পুরো রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রীয় ব্যবস্থার এই সার্বিক পরিস্থিতি। সার্বিকভাবে সরকার যেভাবে এখন সব জায়গায় হাত দিচ্ছে তাতে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, সরকারের হাত কি শেষ পর্যন্ত থাকবে, নাকি এই বড় খেলায় সরকারের নিজের হাতে পুড়ে ছাই হয়ে যাবে? প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে কে পরামর্শ দিচ্ছে, কারা পরামর্শ দিচ্ছে? আপনাকে বিপদে ফেলানোর মতো শত শত গর্ত খুঁড়ে ফেলানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে আইসিটিতে নেওয়া হয়েছে। এই যে সেনাবাহিনী, সেনা হেফাজতে নেওয়া আইসিটি মামলা, এগুলো কিন্তু নজিরবিহীন। এই পরামর্শগুলো আপনাকে কে দিচ্ছে? আপনাকে কিন্তু ভয়ঙ্কর বিপদে ফেলানোর জন্য এই কাজগুলো করানো হচ্ছে। আপনি ক্ষমতায় পূর্ণ মেয়াদ পূরণ করা তো দূরের কথা, এইভাবে যদি চলতে থাকেন ইতিমধ্যে কিন্তু নানা জায়গায় নানাভাবে অসন্তোষ তৈরি হয়ে গেছে। প্রশাসনে অসন্তোষ, পুলিশে অসন্তোষ, সেনাবাহিনীতে অসন্তোষ এবং সাধারণ জনগণের মধ্যে জনপরিসরে একদম মুটে মজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কারণ মানুষ দেখছে যে কি হচ্ছে দেশে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শ্রমজীবী মানুষের শ্রম নেই, কর্ম নেই, বাজারে ব্যবসা নেই, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে এই যে রাষ্ট্রযন্ত্র যারা চালায়, আইন শৃঙ্খলা, প্রশাসন, তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। প্রশ্ন আসছে যে যদি 2018 সালের নির্বাচনকে অপরাধ বা সমস্যা হিসেবে ধরা হয়, যেখানে ওই কর্মকর্তাদের ভূমিকা ছিল, মানে গতকাল যে 32 যুগ্ম সচিবকে
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তবে আমাদের একটু ইতিহাসের পাতা থেকে সাম্প্রতিক সময়ে ফিরে আসতে হবে। আমরা সবাই জানি 2018 সালের নির্বাচনকে সাধারণ মানুষ ও বিশ্লেষকরা ব্যাখ্যা করেন রাতের ভোট হিসেবে। আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করার অপরাধে বা সহায়তার দায়ে যদি আজ এত বছর পর কর্মকর্তাদের চাকুরি হারাতে হয়, তবে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে আমরা কি বলবো? যে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো, সেই নির্বাচনকে তো সাধারণ মানুষ বলছে আগের দিনের ভোট, অর্থাৎ ওটা ছিল রাতের ভোট। এটি আরো অ্যাডভান্স, আরো নগ্নভাবে ভোট কারুচুপি করা হয়েছে আগের দিনের ভোট হিসেবে। আজকে যারা দায়িত্ব পালন করছেন তাদের কি হবে? আসলে কর্মকর্তা কর্মচারীরা যারা দায়িত্ব পালন করেন, তারা যখন যে ক্ষমতায় থাকে সেই সরকারের দায়িত্ব পালন করেন। সরকারের দায়িত্ব যদি ওই কর্মকর্তা না পালন করেন, তাহলে তো তার সমস্যা হবে, তিনি চাকরি করতে পারবেন না। আজকে এত বছর পর ওই সময় কি করেছে সেটির খেসারত হিসেবে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আজকে যারা 26-এর নির্বাচনে আপনাকে ক্ষমতায় এনেছে তাদের কি হবে? এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা রাষ্ট্রযন্ত্র আসলে চলতে পারে না। একদিকে 2018 রাতের ভোট, অন্যদিকে 2026-এর আগের দিনের ভোট। তাহলে নৈতিকতার মানদণ্ডটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? এখানেই উঠে আসে সবচেয়ে বড় ও উদ্বেগজনক প্রশ্নটি। 2026 সালের এই নির্বাচনে যে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করলেন কিংবা সরকারকে নির্বাচনে জেতাতে সাহায্য করলেন, তাদের ভবিষ্যৎ আসলে কি? আজ যারা 2018 সালের ভোটের অজুহাতে চাকরি হারাচ্ছেন, কাল যখন আবার ক্ষমতার পট পরিবর্তন হবে বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হবে, তখন কি 2026-এর কর্তাদের ভাগ্য একই হবে? তারাও কি একইভাবে বলির পাঠা হবেন? সব মিলিয়ে দেশে এবং রাষ্ট্রযন্ত্রের ভেতরে যা চলছে তা অত্যন্ত সংকটময় এবং এক কথায় ভয়ঙ্কর। প্রশাসন একটি দেশের মেরুদণ্ড, পুলিশ আইন শৃঙ্খলার প্রতীক, আর সশস্ত্র বাহিনী একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তার শেষ ভরসা স্থল। যখন এই তিনটি সংবেদনশীল ও মৌলিক জায়গায় একসঙ্গে এত বড় অস্থিরতা তৈরি হয়, তখন সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হওয়াটাই স্বাভাবিক। একদিকে গণছাঁটায়, ওএসডি এবং চাকরিচ্যুতই, অন্যদিকে সেনা হেফাজতে নেওয়ার মতো থমথমে ঘটনা। এই সব কিছুর ইঙ্গিত দিচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের ভেতরকার ভারসাম্য বা ভারসাম্যের রাজনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার হয়তো কঠোর হাতে সব নিয়ন্ত্রণ করতে চাইছে কিংবা একটি বলয় তৈরি করতে চাইছে, কিন্তু ইতিহাস বলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের ওপর একসঙ্গে চাপ প্রয়োগ করতে গেলে এবং প্রতিশোধের রাজনীতি চালু করলে একসময় পুরো শাসন ব্যবস্থায় ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়ে। দর্শক, আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষ বা বিপক্ষের কথা বলছি না, আমরা বলছি একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোগত সুরক্ষার কথা। 18 রাতের ভোটের কর্মকর্তাদের যদি আজ খেসারত দিতে হয়, তবে 26-এর আগের দিনের ভোটের কর্মকর্তারাও কাল নিরাপদ থাকবেন না। এই চক্র যদি চলতেই থাকে, তবে সরকারি আমলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাষ্ট্রকে সেবা না দিয়ে শুধু শাসক দলকে সেবা দেওয়ার প্রতিযোগিতায় নামবেন এবং সত্যিকার অর্থে ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী প্রজন্ম বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীতে আসলে চাকরি করবে কিনা, করতে আসবে কিনা, নাকি দেশ ছেড়ে চলে যাবে, এটি কিন্তু ভাবনার বিষয়। হাজারবার ভাববে যে এখানে চাকরি করতে গেলে একটা পর্যায়ে এই কাজ হতে পারে, এই শাস্তি পেতে হতে পারে, তাহলে কেন চাকরি করবে? সব মিলিয়ে যা চলছে তা সত্যি এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এখন একটাই প্রশ্ন পুরো দেশবাসীর মনে, যে এর শেষ কোথায়? রাষ্ট্র কি তার এই অস্থিরতার ঘূর্ণিপাক থেকে বের হতে পারবে, নাকি এই সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক আগ্নেয়গিরি পুরো ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলবে? তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছেন, 6ষ্ঠ মাস চলছে, এই 6ষ্ঠ মাসে তারেক রহমানের জন্য হয়তো একদম হলফ করে বলছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ চারিদিকে হাত দিতে গেলে হাত কিন্তু পুড়ে যাবে, সেদিকেই যাচ্ছে তারেক রহমানের সরকার। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। ফেঞ্চুগঞ্জের এই ঘটনাটা আসলে এই ভিডিওটা উনি এরকম ভিডিও আরো অনেক করেছেন, সেটা হলো শিক্ষামূলক। ওনার কিন্তু ওনার পেজে যদি আপনি যান, আপনি দেখতে পাবেন যে উনি ছাত্রছাত্রীদেরকে নাচের মাধ্যমে অঙ্ক শিখাচ্ছেন।
তিনি বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করে, এবং তিনি কিন্তু এই গত বছর খুব সম্ভবত গত বছরই শ্রেষ্ঠ শিক্ষিকা হয়েছেন ওই। হ্যাঁ, তো এই ঘটনাটা আসলে প্রথম হলো কি যে উনি অগোচরে ছিলেন। অল অফ এ সাডেন যুক্তরাজ্য প্রবাসী একজন নাম হলো, ওর নাম কি ইমন, এর নাম হলো, আপনি যদি ওর নাম হলো কি বলে, যুক্তরাজ্য প্রবাসী আসিফ ইকবাল ইরন। আসিফ ইকবাল উনি যুক্তরাজ্যে থাকেন। উনি ফেঞ্চুগঞ্জ প্রতিদিন নামে একটা পত্রিকার সম্পাদকও বটে। ঠিক আছে, এই ফেঞ্চুগঞ্জ পত্রিকার এই প্রতিদিন পত্রিকাতেই এই ব্যঙ্গ করে এবং এই নাচ নাকি অশ্লীল এগুলো বলে এই যুক্তরাজ্য প্রবাসী এই যুবক ইরন, আসিফ ইকবাল ইরন, তিনি এটা প্রথম তাকে ব্যঙ্গ করে এখানে, এবং সেই সাথে বট বাহিনী মানে জঙ্গি জামাত বাহিনী যেগুলো মৌলবাদী যারা আছে এরা তার পিছনে লেগেছে। লাগার পরে শেষ পর্যন্ত যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা, আমি মনে করি যে 2024-এর পরে বাংলাদেশের যে জঙ্গিদের যে আস্ফালন, সে আস্ফালনের প্রতি মানুষ কিন্তু জবাব দিয়েছে এই ফেসবুকেই। বহু মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে, যেটা আমরা 24-এর পরে একটা প্রথমবার একটা দেখতে পেলাম যে মানুষ মৌলবাদীদের অপছন্দ করে। এই প্রথম আসলো যে মৌলবাদী আচরণ। একটা লোক সে যুক্তরাজ্যে থাকে, সে প্রতিদিন নাইট ক্লাবে গিয়ে অর্ধনগ্ন মেয়েদের সামনে গিয়ে কিন্তু মদ্যপান করতেছে, নাচতেছে, ডান্স করতেছে। তার চোখে এত সুন্দর একজন মহিলা, যিনি সামান্য দুটো গান তার জন্য, বিনোদনের জন্য তিনি গিয়েছেন বা গানের মধ্যে অভিনয় করেছেন, নাচছেন, এটা তার কাছে কিন্তু অশ্লীল লাগতেছে, কিন্তু সে কিন্তু যুক্তরাজ্যে থেকে কিন্তু ওই সমস্ত অশ্লীল কর্মকাণ্ডের সাথে সে জড়িত আছে। খোঁজ নিয়ে দেখেন। আর কিছু না হোক, প্রত্যেকদিন সকালবেলায় যে সামারের সকালবেলা যে নারীদের দিকে উনি তাকান, পাশের বাড়ির দিকে তাকান, সামনের দিকে তাকান, সেটা ওনার কাছে কিন্তু অশ্লীল লাগে না, এটা খুব আনন্দদায়ক। কিন্তু এটাই হলো জামাতি, এরাই হলো মওদুদির কোনো ছেলে কিন্তু ওই একটারে আইনা বাংলাদেশ, জিয়াউর রহমানের কারণে একটারে আইনা বাংলাদেশ মিলিটারিতে ঢুকাইছে, আর বাকিগুলা কিন্তু ওই সমাজেই বসবাস করে। কিন্তু বাংলাদেশে তারা অশ্লীলতা দেখে, তারা বাংলাদেশে অশ্লীলতা, তারা কিন্তু এগুলোকে অশ্লীলতা, তারা যেটা করে সেটা কিন্তু অশ্লীলতা না। মওদুদির গোলাম আজমের এবং মওদুদির ছেলেদের বক্তব্য আছে। মওদুদির ছেলেরা কোনোদিন, মওদুদির ছেলের ইন্টারভিউ আছে, বলছে যে মওদুদি যেই ইয়েটা করে, মওদুদি নিজেও চাইতো না তার সন্তানরা যেন জামাতে ইসলামী না করে, মওদুদি চাইতেন। মানে তারা কত হিপোক্রেট, আপনি যেটাই বলেন। এই আসিফ ইকবাল ইরন, সেও আমার ধারণা সেও কিন্তু যেটা করেছে, এই কাজটা করেছে, সেও আলোচিত হওয়ার জন্য করছে। বাট এরা কিন্তু ওই দেখেন মৌলবাদী আচরণটাকে কিন্তু ব্যবহার করছে আলোচিত হওয়ার জন্য। যেমনটা রাজশাহীতে ওই আম্মার নামে একটা জঙ্গি করে যাচ্ছে, তাদের এই আম্মারদের সহযোগীদেরকে পিটাইছে কিন্তু ছাত্রদল, জিডি হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, আর তারা যায় পিটাইলো কাকে? ছাত্রলীগকে। আম্মার তার বক্তব্য দিচ্ছে হলো ছাত্রলীগের বিরুদ্ধে। দেখেন এই ছেলেগুলি কিন্তু বাংলাদেশে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কাছে সৎ ছেলে, তাই না? মহাসৎ না আম্মার? তাকে ভোট দেওয়ার জন্য নির্বাচিত করছে না? সে আমার ডাহা মিশা কথা কইতেছে, তারে পিটাইছিল ছাত্রদল, তার লোকদেরকে পিটাইছে ছাত্ররা, আর সে যা ছাত্রলীগ পিটায়, ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু বিবৃতি দিচ্ছে। এই যে মিথ্যা কথা বলে যে জঙ্গি উত্থান ঘটিয়েছে, এই মিথ্যাটাকে আমরা, যে জাতি অ্যাটলিস্ট কিছু মানুষ ফেসবুকে প্রতিবাদ করছে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিক। যে কিছু মানুষ তারা যে ভুল পথে তাদেরকে পরিচালিত করতেছিল, যারা তাদের কাছ থেকে তারা সরে এসে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সুন্দরের পক্ষে দাঁড়িয়েছে। যে কয়টা মানুষই দাঁড়িয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে একটা দীর্ঘ সময় কিন্তু রাজাকার আলবদর আল শামস বিরুদ্ধে একটা ঘৃণা ছিল দীর্ঘদিন। সমাজে এই সংক্রান্ত মৌলবাদীদের সমাজে ঘৃণা করা হতো, সমাজে এদের সাথে মানুষ মিশত না। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এদেরকে স্বাভাবিকরণ করেছে, এরা সমাজে ফেরত আসছে, এবং সমাজে ফেরত এসে এই রাজাকার আলবদর আল শামস এই মৌলবাদীদের সমাজে আস্তে আস্তে করে জিয়াউর রহমানের সহযোগিতায় তারা ইয়ে করছে। এখন আমি জিয়াউর রহমানের নামটা কেন বলছি? এই জন্য বলছি, জিয়াউর রহমান এইটার হোতা বলতে পারেন। আজকে সমাজের যে পরিণতিটা, আমাদের মৌলবাদীদের যে আচরণের যে ইয়েটা, মৌলবাদীদেরকে পুনর্বাসন করার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু জিয়াউর রহমানের হাত দিয়েই হয়েছে।
এই জন্য আমি ওনার নামটা বলি, নাহলে উনি প্রয়াত মানুষ, আমি ওনার নাম বলতাম না। বাট দিস ইজ হোয়াট হি স্টার্টেড। এদেরকে স্বাভাবিক করেছে প্রত্যেক জায়গায়, এরা নির্বাচন করতে পারছে। তারা প্রথমেই ঢুকেছে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন। আই স্টিল আমি যতটুকু দেখছি যে এরা স্বাভাবিক এদের প্রতি কিন্তু দীর্ঘ সময় কিন্তু টেলিভিশনেও ঘৃণা প্রকাশ করা হতো, নাটক নিতে, কিন্তু আস্তে আস্তে এদেরকে স্বাভাবিক করে ফেলানো হয়েছে। আজকে তারা টেলিভিশনে কি নাটক হবে সেটাও ডিকটেট করে। সমাজে তারা এতটা শক্তিশালী হয়েছে। এই রাজাকার বঙ্গবন্ধুর সমালোচনা আমি একটা জায়গা থেকে সবসময় করি, দুটা জায়গায় আমি বঙ্গবন্ধুর সমালোচনা। বঙ্গবন্ধু পর্যাপ্ত সময় নেন নাই ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে সরানোর জন্য। অনেকেও তাকে দেখবেন যে অনেক রাজাকার আলবদর বঙ্গবন্ধুর ধন্যবাদ দেয়, কেন জানেন? দেখবেন ওই যে ব্যারিস্টারটাও বঙ্গবন্ধুর একমাত্র ধন্যবাদ দেয় তার কথায় ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে সরে গেছে। কেন জানেন? খুশিতে, কারণ ওইটা তাদের কাজে লাগছে। এই জন্য বঙ্গবন্ধুর ওই একটা জায়গাতে বঙ্গবন্ধু তার প্রশংসা করে। খেয়াল করে দেখেন আপনি, বহু জায়গায় কিন্তু এই ব্যারিস্টারগুলো কিন্তু বঙ্গবন্ধুর খুব প্রশংসা করে এই জন্য যে ভারতীয় বাহিনীকে দ্রুত বাংলাদেশ থেকে তাড়াইতে পারছে। তাড়ানো শব্দটা ব্যবহার করে তারা। কিন্তু বঙ্গবন্ধু আসলে ওই জায়গাটা একটা পলিটিক্যাল ভুল করেছেন, রাজনৈতিক ভুল এটাকে বলে। এই রাজনৈতিক ভুলটা কি, উনি পুরা দেশটা ওনার নিয়ন্ত্রণে আসার আগেই আর যে শক্তিটা ছিল ওই মুক্তিযোদ্ধা এবং এদের শক্তিটা উনি ইউজ করার পরিবর্তে এদেরকে উনি প্রথমে ভারতীয় বাহিনীকে সরে যেতে বলছেন, তারপরে মুক্তিযোদ্ধাদেরকে আত্মসমর্পণ করাইছেন। অনেক ভালো, কিন্তু দরকার ছিল ওই মুক্তিযোদ্ধাদের যে বাহিনীটা ছিল সেটা কিন্তু মিলিশিয়া বাহিনী তখনই রক্ষী বাহিনী কেন পরে করতে গেলেন বঙ্গবন্ধু? তখনই তো কাদেরিয়া বাহিনীকে কাদেরকে আত্মসমর্পণ করার উৎসাহিত করার দরকার ছিল না। কোনো এদেরকে একটা ফর্মাল মিলিশিয়া বাহিনীতে যদি রূপান্তরিত করতো, বঙ্গবন্ধুর শক্তি থাকতো, এটা মুজিব বাহিনীর শক্তি হিসেবে থাকতো। কিন্তু মুজিব বাহিনীকে উনি কি করছে, সমাজে শান্তি আনার জন্য, ওনার উদ্দেশ্য হলো শান্তি আনার জন্য উনি মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ করাইছেন, কাদেরিয়া বাহিনীকে সমর্পণ করাইছেন, মুজিব বাহিনীর সবকিছু উনি করছেন। খুব ভালো কাজ, কিন্তু এই সব ভালো কাজগুলো কিন্তু কার পক্ষে গেছে? পরাজিত পক্ষে গেছে। পরাজিতরা সমাজের সুযোগ পেয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর এই এক জায়গাতে আমি বঙ্গবন্ধুর করতে পারি না। ভারতীয় বাহিনীকে অতি দ্রুত ফেরত পাঠানো এবং মুক্তিযোদ্ধাদেরকে নিরস্ত্র করা কোনোভাবেই ঠিক হয়নি। এটাকে মিলিশিয়া বাহিনীতে রূপ দেওয়া উচিত ছিল। এবং সেইটার সুযোগে জিয়াউর রহমান যখন তার মিলিটারি মাইন্ড, পাকিস্তানি মাইন্ড, জিয়াউর রহমানের লেখার মধ্যে আছে, আপনি জিয়াউর রহমানের লেখাগুলি পড়তে পারবেন যে কিভাবে পাকিস্তানি বাহিনী পিএমএতে, পাকিস্তান মিলিটারি একাডেমিতে, কাকুল ফাকুল হ্যান ত্যান অনেক জায়গার কথা আছে, সেখানে কি করে ইনজেক্ট করা হয়তো বাঙালি বিরোধী মনোভাব। সে বাঙালি অফিসারের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটাই ঢুকানো হতো, বাঙালিকে ঘৃণা করো। জিয়াউর রহমানের লেখার মধ্যে আছে যে বঙ্গবন্ধুকে ঘৃণা করার জন্য উৎসাহিত করা হয়তো একাডেমিতে। এটা দেখে উনি কষ্ট পাইতেন। অথচ সে জিয়াউর রহমানই কিন্তু ওই ভুলটা করছেন, তার ক্ষমতা সংহত করতে গিয়ে এই ইসলামিস্টদেরকে উনি অনুমতি দিয়ে দিলেন, যা আসো রাজনীতি করে। বঙ্গবন্ধু ওই জায়গায় একটি আটকায় রাখছিলেন যে রাজনীতি করতে পারবে না, এইটুকু আটকানো ছিল। কিন্তু বঙ্গবন্ধুর ওই রাজনৈতিক ভুলটা, যে রাজনৈতিক ভুল বললে অনেকে বকা যাবে, বঙ্গবন্ধু কি ভুল হইতে পারে? ভাই, বঙ্গবন্ধু মানুষ এবং বঙ্গবন্ধু শান্তিপ্রিয় মানুষ ছিলেন, যে কারণে উনি এই মুক্তিযোদ্ধাদেরকে নিরস্ত্র করেছেন। কিন্তু একটা সমাজ যে মুক্তিযোদ্ধারা বিজয় এনেছে তাদের তাৎক্ষণিকভাবে আপনি নিরস্ত্র করে কাজটা কিন্তু পলিটিক্যাল হয়নি, শান্তির পক্ষে হয়েছে। তাৎক্ষণিকভাবেই কিন্তু আপনি বীজ বপন করছেন, মার্কিন সাম্রাজ্যবাদের বীজ বপন করছেন। তাৎক্ষণিকভাবে কিন্তু রাজাকার আলবদরদের বীজ আর মধ্যে পানি ঢালা হয়েছে। তারা সুযোগ পেয়েছে। আমরা তার মুক্তিযোদ্ধা যখন নিরস্ত্র করছেন, মুক্তিযোদ্ধা তো নিরস্ত্র আর রাজাকার নিরস্ত্র একই শক্তির সম হয়ে গেল। তো ওরা হয়তো কিছুদিন পলাতক থাকছে, তারপর তারা ফেরত আসছে সমাজে। এবং জিয়াউর রহমানের আমলে 79-এ খুব সম্ভবত 79-এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা ম্যাসিভ আকারে স্বতন্ত্র প্রার্থী হয়ে আবার গর্ত থেকে বাইরে কিন্তু তারা ইলেকশন করছে। ইতিহাসগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আছে। আজকে শেখ হাসিনা যে 15 বছর, 15.5 বছর উন্নয়নের জন্য তার মতো রূপকার বাংলাদেশে বা তার মতো উন্নয়নের কি বলে স্থির চিত্র, যদি উন্নয়নের স্থির চিত্র বাইরে, তার শেখ হাসিনার চেহারা আপনি নিতে হবে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক ভুল, ওই মৌলবাদীদের সাথে উনি কম্প্রোমাইজ করেছেন, যেই মৌলবাদীরা ওনার বাবাকে মেরেছে। মৌলবাদী শক্তি তো ওনার বাবাকে মেরেছে। আর কেউ আপনি যে ডালিম মালিম এগুলো বলতে, ডালিম মালিম কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে? মৌলবাদী শক্তি দ্বারা অনুপ্রাণিত হয়েছে না? আবার সেই শক্তিটাকে কিন্তু ব্যবহার করছেন জিয়াউর রহমান। এই যে রাজনৈতিক বঙ্গবন্ধুর ওই রাজনৈতিক এই মৌলবাদীদেরকে ক্ষমা করে দেওয়া, এই নৃশংস মানুষগুলোকে ক্ষমা করা, বা তাদেরকে সমাজে অ্যাটলিস্ট শান্তিপূর্ণভাবে তাদের শাস্তি হওয়া উচিত ছিল।
মুক্তিযোদ্ধাদের উচিত ছিল এগুলো প্রতিশোধ নেওয়া, যে ওরা সমাজে যা যা করছে সব প্রতিশোধ। মুক্তিযোদ্ধারা সেই সুযোগটা পান নাই, বঙ্গবন্ধুর আহ্বানে তারা অস্ত্র সমর্পণ করে তারা হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছে। জাসদ এমনি হয় নাই, কিন্তু জাসদ হয়েছে কেন জানেন? হতাশা। তারা দেখছে আমরা একটা দেশকে এরকম করেছে, আমি জাসদের পক্ষে বলছি না, বাট জাসদ হওয়ার পিছনে স্পিরিটটা কাজ করেছে। তো জাসদ যারা প্ল্যান করে করছে তারা অন্য উদ্দেশ্যে করেছে, কিন্তু যারা জাসদ করেছে তারা কিন্তু হতাশাগ্রস্ত তরুণ ছিল। তারা দেখছে মুক্তিযুদ্ধ করলাম, কি লাভ হইলো আমাদের? তাদেরকে যদি একটা ডিসিপ্লিন একটা ফোর্সে পরিণত করা হইতো তাহলে তো এই অবস্থাটা দাঁড়াতো না। তারা ডিসিপ্লিন ফোর্সে না হয় তারা বেকার হয়ে গেল, অস্ত্র নিয়ে গেল, রাজাকার আলবদরদের সামনে অসহায় হয়ে পড়লো, এবং তারা জাসদ করছে। আপনি জাসদ কি তত্ত্ব দিয়ে করছে কোনো? এই আপনি দেখবেন বেশিরভাগ জাসদ যারা করে কোনো তাত্ত্বিক মাত্রিক বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর কি এসে সমাজে, এটা কোনো সমাজতন্ত্র নাকি? সমাজতন্ত্রের কোনো বৈজ্ঞানিক কোনো আছে নাকি? এটা পুরোটাই তত্ত্বটাই তো বৈজ্ঞানিক। এটারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেন বলে? দেখেন এই ভুয়া জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কেন হয়েছে? হতাশার থেকে। বঙ্গবন্ধু সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তার বড় উদ্দেশ্য নিয়ে কাজটা করেছেন, কিন্তু সমাজের মধ্যে উনি কিন্তু এরা জায়গা পেয়ে গেছে। এদেরকে যে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হতো, এদেরকে যদি করে দেওয়া হতো, আজকে তারা দাঁড়াতে পারতো না। জিয়াউর রহমান সেই সুযোগটা নিতে পারতো না, কারণ যে বঙ্গবন্ধু যদি সেকেন্ড ক্লাস সিটিজেন করতো, জিয়াউর রহমান তো সেটা উইথড্র করতে সময় লাগতো, পারে না। জিয়াউর রহমান চান্স নিয়ে নিচ্ছে সে। সো জিয়াউর রহমান যে কাজটা করেছেন সেটা কিন্তু দিনে 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 বড় হয়েছে। শেখ হাসিনা উন্নয়নের দিকে দৃষ্টি দিতে গিয়ে যেমন তার দলের দিকে উনি দৃষ্টি দিতে পারেন নাই, তার দলের ভিতরে পর্যন্ত এই মৌলবাদীরা ঢুকে পড়ছে। ছাত্রলীগের মতো জায়গাতে যেখানে রিক্রুটমেন্টের প্রথম প্রসেস, সেই ছাত্রলীগের মধ্যে হেলমেট বাহিনী ঢুকে পড়ছিল, কারণ উনি দৃষ্টি দিতে পারেন না। আর যাদেরকে উনি নেতা বানিয়েছেন তারাও দৃষ্টি দেয়নি। ছাগল পাগলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিচ্ছেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিচ্ছেন, যারা যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, সংগঠন নিয়ে ব্যস্ত ছিল না। তো আপনি যদি এই এই কাঠামো থেকে আপনি বেরোতে চান, তাইলে কিন্তু এই মৌলবাদীদের আপনার কোণঠাসা করতেই হবে। আজকে ফেসবুকের মাধ্যমে যে যেই মানুষগুলো প্রতিবাদ করেছে, এরাই কিন্তু আসল শক্তি, এবং এটাকে উৎসাহিত করা। আওয়ামী লীগের উচিত হলো এই মানুষগুলোকে সামনে নিয়ে আসা, যে মানুষগুলো আজকে এই প্রতিকূল সময়ের মধ্যে ফেসবুকের মাধ্যমে রানী পাল, কি জানো ওনার নাম, বিউটি রানী পালের পক্ষে দাঁড়িয়েছে। এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা, এই মানুষগুলোকে উৎসাহিত করা যে তোমরা প্রতিবাদটা এইভাবে জারি রাখবা, এটা আওয়ামী লীগের কাজ হওয়া উচিত। এইভাবেই তারা রিক্রুট করতে পারে আসল যারা বাংলাদেশ পক্ষের শক্তি, বাঙালি শক্তি, এদেরকে বের করা উচিত। আওয়ামী লীগ এদেরকে খোঁজ নেওয়া উচিত যে কারা এরা, যারা এরকম প্রতিকূল সময়ে বিউটি রানী পালের পক্ষে দাঁড়িয়েছে। প্রত্যেকের উচিত, যারা যারা আসলে বাংলাদেশটাকে ভালো চান, বাংলাদেশকে বাঙালির বাংলাদেশ চান, মৌলবাদীদের বাংলাদেশ না। চিন্তা করে দেখেন, একটা মৌলবাদী যুক্তরাজ্যে বসে রয়েছে, সে ওখানে সমস্ত প্রাকৃতিক মানে চোখের স্বাধীনতার সুযোগ সুবিধা ভোগ করে। ওখানে এই আমার কয়জনে কাপড় পরে ঠিক মতো, কয়টা কাপড় পরে, তো সে তো ওগুলা ঠিকই দেখতেছে। এখানে বিউটি রানীর প্রতি তার এরকম দৃষ্টিভঙ্গি হলো কেন? কারণ সে ওই মনের লোক, সে আমার দেশটাকে এইভাবে দেখতে চায়, কিন্তু ভোগ করবে কিন্তু পশ্চিমা। দেখা গেল প্রত্যেকটা মৌলবাদীর সন্তানরা কিন্তু এইগুলো ঠিকই ভোগ করতেছে, কিন্তু দেশে তার বাপ এবং এরা কিন্তু মৌলবাদী। আপনি এই যে এমপিটার কথা চিন্তা করেন, এমপির কত বক্তৃতা আছে যে মেয়েদেরকে কিভাবে অবগুণ্ঠনে থাকতে হবে। তিনি অবগুণ্ঠন থেকে দেখেন যে একটা বক্তৃতা দিচ্ছে, মেয়েদেরকে ঘরের ভিতরে আটকে রেখে দরজার পাশে পেছনে থেকে উনি বক্তৃতা দিচ্ছেন মেয়েদের উদ্দেশ্যে, মেয়েদেরকে কত অবগুণ্ঠন থাকতে হয়, আর নিজে মেয়েদের কাপড় খোলেন। সম্মানিত দর্শক, আমাদের দেশে এবং অন্যান্য দেশে আজ এবং অতীতকালে যত ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তার বেশিরভাগই হয়েছে প্রাসাদ ষড়যন্ত্রে। শুরুটা হয়েছে নিজের বাড়ি থেকে, ঘর থেকে, কখনো আপন ভাই, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো আত্মীয় স্বজন, কিংবা কখনো একান্ত বিশ্বস্ত ব্যক্তি। তারা রাজার সঙ্গে, ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, তাকে দুষ্ট বুদ্ধি দিয়েছে এবং এমন কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডের ফলে রাজনীতিবিদ বা রাজা বা ক্ষমতার যিনি কেন্দ্র রয়েছেন তার ব্যক্তিগত ইমেজ মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই প্রাসাদ থেকেই বিদেশি যারা আক্রমণকারী তাদেরকে আক্রমণ করা মানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রাসাদে বসে একান্ত রাজার আপনজন তারা আততায়ী ভাড়া করে এনেছে, প্রাসাদে ঢুকিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং এই প্রাসাদের মধ্যে যিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, মহারাজার বডিগার্ড,
তার হাতে বহু রাজা-বাদশাহ খুন হয়েছেন। এই প্রাসাদে বসে সবচেয়ে বিশ্বস্ত যে ডাক্তার তার চিকিৎসা কাজে নিয়োজিত থাকেন, তিনি রাজাকে বিষ প্রয়োগ করেছেন। এই প্রাসাদে বসে যিনি পাচক খাবার তৈরি করেন, তিনি রাজার খাবারে বিষ মিশিয়ে রাজাকে শেষ করে দিয়েছেন। যে প্রেয়সী, প্রিয়তমা, তার স্ত্রী, সেই প্রিয়তমা স্ত্রী কখনো বিষ প্রয়োগ করে তাকে মেরেছে, কখনো গলা টিপে মেরেছে, কখনো যাকে বলা হয় মুখে বালিশ চেপে বড় 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 রাজা-বাদশাকে মেরে ফেলেছে। এরকম ঘটনা যদি আমি বলি, অ্যাটলিস্ট 100 ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো। তো কাজেই একটি সরকারের যে পতন হয়, সেই পতনের শুরুটা হয় প্রাসাদ থেকে। আর সেই প্রাসাদে যে রাজনীতির পতন হয়, ক্ষমতার পতন হয়, এটার কতগুলো ডাইমেনশন থাকে। 1 নম্বর ডাইমেনশন হলো সরাসরি রাজাকে মেরে ফেলা। দ্বিতীয়ত হলো যে রাজার সকল তথ্য-পথ্য, দুর্বল দিকগুলো প্রতিপক্ষের কাছে হস্তান্তর করা, প্রতিপক্ষ সেটা ব্যবহার করে কখনো রাজপ্রাসাদ আক্রমণ করবে, কখনো তার রাজাকে আততায়ী পাঠিয়ে মেরে ফেলবে, কখনো রাজার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে এবং রাজার গোপন বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করে জনবিচ্ছিন্নতাকে করে ফেলবে। এভাবেই তো অতীতকালে ঘটনাগুলো ঘটেছে। ভারতে নাদির শাহ এসে ভারত আক্রমণ করলেন, বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করলেন, সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করলেন, হালাকু খান বাগদাদ আক্রমণ করলেন। এই ঘটনাগুলো ঘটেছে, এরকম অসংখ্য ঘটনা, যেটার শুরুটা হয়েছিল একদম রাজপ্রাসাদের ভিতর থেকে, একান্ত আপনজন। তো সেই দিক থেকে আমাদের দেশের সাম্প্রতিক দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি যদি ধরেন শেখ হাসিনা, তার যে পতন, তার পতনের যে বীজ, এই বীজটি বপিত হয়েছে, তারপর সেই বীজ থেকে গাছ হয়েছে, ফল হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, সবই ওই গণভবনে। এবং যে লোকগুলো তার পতন ঘটেছে, তাদের একটা অংশ তাকে ছেড়ে গিয়েছেন, একটা অংশ জেলখানাতে আছে এবং আরেকটি অংশ এখনো তাকে ঘেরাও করে আছে। তিনি এখনো পর্যন্ত দিল্লিতে বসে একটা সিঙ্গেল লোক পাননি যার সঙ্গে তার 20 থেকে 30 বছরের, 40 বছরের নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে প্রেম বলতে মানে তাকে অন্তঃস্থল থেকে ভালোবাসেন, এরকম একটা সিঙ্গেল লোকের সন্ধান উনি এখন পর্যন্ত পাননি। ওনার পরিবার, আমরা যা কিছু দেখেছি, ওনার ছেলের সাথে ওনার সম্পর্ক, ওনার পুত্রবধূর সাথে সম্পর্ক, ওনার বোনের ছেলে মেয়ে, এই যে বা আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক, এটা আমরা দেখেছি বাইরে যে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট, তিনি ছেলের সঙ্গে ফুটবল মানে ব্যাডমিন্টন খেলছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিবারের অভ্যন্তরে তাদের মধ্যে যে আসলে কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি মানে এটি সোজা একটা বাংলা কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। 1/11 সময়টিতে যখন শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন, তখন আমরা দিনের পর দিন তার জেলখানার সামনে দাঁড়িয়েছিলাম। অনেকে কেঁদেছি, অনেকে মিছিল মিটিং করেছে, যার যার অবস্থান থেকে তার মুক্তির জন্য প্রাণরক্ত চেষ্টা করেছে। আচ্ছা বলেন তো, তার কোনো সন্তান সন্ততি, সেটা সজীব ওয়াজেদ জয় বলেন বা সাইমা ওয়াজেদ পুতুল বলেন বা ববি বলেন, রূপন্তী বলেন, টিউলিপ সিদ্দিকী বলেন, 1/11 সময় শেখ হাসিনা জেলখানায় সামনে কাউকে দেখেছেন? আপনি বলেন শুধু, আমি জানি না। আবার এখন তার এই বিপদের সময়টিতে বাংলাদেশে তার খুব আপনজনে এসে এই মুহূর্তে যদি দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা আসতে পারছে না, কিন্তু যদি জয় আসেন, রূপন্তী আসেন, টিউলিপ সিদ্দিকে আসেন, তারপরে ববি আসেন, কি হবে বলেন তো বাংলাদেশে? কিন্তু তারা আসছেন না। ঠিক একই অবস্থা আপনি চিন্তা করেন, বেগম জিয়ার ক্ষেত্রে চিন্তা করেন। তিনি পুরোটা সময় অসুস্থ ছিলেন, তাকে জেলে নেওয়া হলো, কোকো মারা গেলেন, কত কিছু হলো, কিন্তু তারেক রহমান সাহেব তো আসেননি। এখন তিনি যত ভাতৃপ্রেম দেখান, যত মাতৃপ্রেম দেখান, কিন্তু মোসাদ্দেক আলী ফালু যখন লাশ নিয়ে, তাকে নিষেধ করা হয়েছিল বিভিন্ন গোয়েন্দা এজেন্সি থেকে যে ডোন্ট ডু ইট, কিন্তু মোসাদ্দেক আলী ফালু তিনি আরাফাত রহমান কোকোর লাশ নিয়ে তিনি দেশে আসলেন এবং
সেই লাশ নিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন, এরপর তাকে জেলে ঢুকতে হলো। তিনি তো জেলে গেছেন। তো মোসাদ্দেক আলী ফালু যদি জেলে যেতে পারেন, আবার তারেক রহমান সাহেবকে ভালোবাসতে গিয়ে গিয়াসউদ্দিন আল মামুন তার পুরো জীবনটা তিনি জেলে কাটিয়েছেন, তার ব্যবসা বাণিজ্য সবকিছু জেলে কাটিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের পক্ষে বিপক্ষে একটা শব্দ তিনি করেননি। আমি এবং তিনি জেলখানাতে একই ছেলে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম। 3 বেলা একত্রে খেয়েছি, 5 বেলা একত্রে জামাতে নামাজ পড়েছি, 50 দিন। একটি বারের জন্য তারেক সাহেবের সাথে তার কি সম্পর্ক, তার সাথে তারেক সাহেবের কি লেনদেন, একটা সিঙ্গেল শব্দ তিনি উচ্চারণ করেনি। আমরা চেষ্টা করে তার কোনো ব্যক্তিগত বিষয় তার কাছ থেকে জানতে পারিনি। তো এখন সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে তিনি তার সারাটা জীবন যে বন্ধুর জন্য দিয়ে দিলেন, সেই বন্ধু তার জন্য কি করলো, এখন তার জন্য কি করছে, এগুলোর ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না, কখনোই ভালো হয় না। এটা বিএনপির জন্য প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আমাকে একবার সেই একজন ভারতীয় কূটনীতিবিদ, এটা সম্ভবত 15-16 সনের দিকে, একজন ভারতীয় ডিপ্লোম্যাট, বাংলাদেশের একজন এমিনেন্ট জার্নালিস্ট, তার বাসায় একটা বৈঠক হচ্ছে, সেখানে তিনি বললেন যে আমাদের নেটওয়ার্ক এমন পর্যায়ে যে তারেক রহমান সাহেব তার কোন বাথরুমে কখন টয়লেট পেপার মানে টিস্যু পেপারটা পরিবর্তন করলেন, সঙ্গে সঙ্গে সেই খবরটা আমাদের কাছে চলে আসে। আপনি বুঝেন প্রাসাদ ষড়যন্ত্র কোন পর্যায়ে। তো সেদিক থেকে শেখ হাসিনার প্রাসাদ ষড়যন্ত্র, যার কারণে তার ক্ষমতাচ্যুতি হয়েছে, যার কারণে তার সম্পর্কে মানুষ বাজে কথা বলে, তার সম্পর্কে তার নৈতিক মনোবল ভেঙে গেছে, সেই কারণে আজ বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, এখন সরকার বলছে 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা বাদ দেন, 8 লক্ষ কোটি টাকা তো গেছে। এই টাকাগুলো যারা পাচার করেছে তাদের সঙ্গে এখন শেখ হাসিনার কেমন সম্পর্ক? এই টাকাগুলো যারা পাচার করেছে সেই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো এই বিদেশের মাটিতে এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন যারা পালিয়ে বেড়াচ্ছেন, ঠিকমতো খেতে পারছেন না, তাদের অবস্থা কি বলেন? বাংলাদেশে যারা লক্ষ লক্ষ নয় কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী যারা দুর্ভোগ দুর্দশায় পড়ছেন, তারা দলের পক্ষ থেকে আজকের দিন পর্যন্ত একটু সিঙ্গেল সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, এই ঘটনা কেউ বলতে পারবে না। অথচ গণভবনে কত কোকিল, কত টিয়া, কত ময়না, কত পাখি, সরকারি অফিসগুলোতে একদিকে দরবেশ গ্রুপ, আর একদিকে এসালাম গ্রুপ, এবং সেই এসালাম গ্রুপ, দরবেশ গ্রুপ এদেরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা আবার সঙ্গে সঙ্গে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে ভাগ দিতেন, নিয়মিত ভাগ দিতেন। এটা কি শেখ হাসিনা জানতেন যে তার লোকজন সরকারি ব্যবসা করছে, তাকে ব্যবহার করে সব কিছু করছে, এবং সেই টাকা বিএনপির লোকদের কাছে যাচ্ছে? আবার তারেক রহমান সাহেব কি জানতেন বা জানেন যে তার আশেপাশে যারা থাকেন, তার দলের ভিতরে যারা লোক রয়েছেন, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের একটা বিরাট অংশ ডিজিএফআইয়ের সঙ্গে সম্পর্ক ছিল, এবং সরকার কাছ থেকে টাকা নিত, ডিজিএফআই থেকে টাকা নিয়ে তারা তাদের সংসার চালাতো, এবং সেই লোকগুলি এখন তারেক রহমান সাহেবের কাছাকাছি আছে। এই কথা কি তিনি জানেন? অথবা তিনি অনেক লোককে ভালোবাসেন যারা প্রকাশ্যে প্রচণ্ডভাবে জামাতকে গালাগালি করেন, প্রচণ্ডভাবে আওয়ামী লীগকে গালাগালি করেন, আওয়ামী লীগকে এবং জামাতকে গালাগালি করার ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব মানে এটা কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু এই লোকগুলো যে আওয়ামী লীগের এবং এই লোকগুলো যে জামাতের গুপ্ত, এটা কি তিনি বুঝতে পারেন? ফলে কি হলো যে বহু প্রাসাদ, নতুন নতুন প্রাসাদ তৈরি হয়, সেই সকল প্রাসাদে নতুন নতুন অধিবাসী আসেন, মেহমান আসেন, কিন্তু সেই প্রাসাদের মধ্যে যে ষড়যন্ত্র, সেটি আব্বাসী খলিফাদের জামানাতে যেমন ছিল, সালাউদ্দিন আইয়ুবের জামানাতে তেমনি ছিল, মুর সম্রাটদের জামানাতে যেমন ছিল স্পেনে, একইভাবে কর্ডোভা, সেভিল, এই সমস্ত শহরের যারা উমাইয়া শাসক ছিলেন সেখানে তদ্রুপ ছিল। দামেস্কে যেভাবে ছিল
গুরগাঁওয়ে তেমন ছিল, মুঘল হ্যারেমে যেভাবে ছিল একইভাবে বঙ্গভবনও ঠিক একইভাবে আছে। তো সেই দিক থেকে বর্তমান যে সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার, কখনোই প্রাসাদ ষড়যন্ত্র 100% যাকে বলা হয় বন্ধ করা যায় না। তবে সরকার প্রধান যদি মার্কাস অর্লিয়াসের মতো হন, দার্শনিক, ভালো হৃদয়, ভালো মন, উদার মন, এবং কোনো অবস্থাতেই নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করেন না, অভিনয় করেন না, মুনাফিকি করেন না, তিনি যা না তা কখনো দেখানোর চেষ্টা করেন না, অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ হওয়ার চেষ্টা করেন না, তাহাজ্জুদি অলি আল্লাহ হওয়ার চেষ্টা করেন না, হযরত ওমর হওয়ার চেষ্টা করেন না, তিনি যা অ্যাজ ইট ইজ, জাস্ট লাইক একেবারে যে সিম্পল ম্যান। এই সকল মানুষের বিরুদ্ধে সাধারণত চক্রান্ত হয় না, এবং এটা অনেকটা আতর এর মতো অবস্থা হয়, সুগন্ধির মতো অবস্থা হয়। মানে চক্রান্তকারীরা সবসময় মশা মাছি এদের মতো হয়। আর এই ধরনের মানুষ যাদের নৈতিক চরিত্র ভালো, আর নৈতিক চরিত্র বলতে বোঝাচ্ছে যেমন আপনি একসময় জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কিন্তু আপনি তওবা করলেন যে আল্লাহ আমি আর করবো না, এবং এরপর থেকে আপনি সেভাবে চলছেন। আপনি একসময় খুব মিথ্যাচার করেছেন, একসময় খুব দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, কিন্তু আপনি তওবা করে মুহূর্তের মধ্যে আপনি ভালো হয়ে গেছেন। আল্লাহ কিন্তু ওইটাই গ্রহণ করে, কিন্তু আপনি কিছুই হননি। আপনি আগের মতো জেনা করতে চান, ব্যভিচার করতে চান, দুর্নীতি করতে চান, অবিচার করতে চান, কিন্তু সাধু সন্ন্যাসী সাজতে চান। এই জিনিসগুলো যে কোনো একটা প্রাসাদের মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। বাইরের লোককে আপনি যতই মুগ্ধ করেন, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছে তাদেরকে আপনি কোনো অবস্থাতেই বিভ্রান্ত করতে পারবেন না। শেখ হাসিনার বাসার বিড়ালটা, শেখ হাসিনার একান্ত কাছের লোকটি, একটা পিয়ন, সে কখন 400 কোটি টাকা, ওই পিয়নটাকে আমি চিনি, যে পিয়নটাকে শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকা নিয়েছে, সেই পিয়নটাকে আমি চিনি। আপাদ মস্তক সৎ ছিলেন, এবং শেখ হাসিনা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও সেই পিয়নের আগের জমানাতে ঢাকার শহরে একটা বাড়ি তো দূরের কথা, একটা অ্যাপার্টমেন্ট কেনার অবস্থা তার ছিল না। এবং সেই পিয়ন শেখ হাসিনার সারা জীবন শেখ হাসিনার সঙ্গে থাকার পরেও 1/11 সময় তার সংসার চলছিল না। তাকে 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে তাকে চালানোর মতো কোনো নেতা আওয়ামী লীগে ছিল না 2006-07 সনে। তখন আমি তাকে চিনি, এই ছেলে। এরপর যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন আমরা কয়েকজন, আমি, তারপরে মাহমুদুস সামাদ, আমরা আমাদের যে গার্মেন্টস ব্যবসার ঝুট ব্যবসা, এই পিয়নটাকে দেই। সেই পিয়ন তার ভাইয়ের মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য করে ভালো ছিল। সেই পিয়ন হঠাৎ করে 400 কোটি টাকা মালিক হলো কী করে? নিঃসন্দেহে সে তার আশেপাশে এমন সব দুর্নীতি করতে দেখেছে যেগুলো দেখে সে নিজেকে স্থির রাখতে পারেনি। তার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ, সত্য মিথ্যা আমি জানি না, ঘটনাটা আমাকে একজন বলেছেন, আমি বলি। একজন প্রভাবশালী মন্ত্রী, সে প্রধানমন্ত্রীর রুমে ঢুকছেন বারবার তার চিফ ইঞ্জিনিয়ারের সেই একটা ফাইল স্বাক্ষর করার জন্য। তো চিফ ইঞ্জিনিয়ারের ফাইল স্বাক্ষর করার জন্য তিনি ঢুকছেন, কিন্তু প্রধানমন্ত্রী স্বাক্ষর করছেন না। শেখ হাসিনার কথা বলছি। পরে সেই মন্ত্রী, খুব বড় মন্ত্রী, সে এই পিয়নের শরণাপন্ন হলো যে ভাই তুমি একটু গিয়ে দেখো, প্রধানমন্ত্রীকে রাজি খুশি করিয়ে এইটাকে একটু ফাইলটা স্বাক্ষর করা নিয়ে আসো। তো শেখ হাসিনা তার যে পিয়ন, ড্রাইভার, দারোয়ান, এদের প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন। তো এই ছেলেটা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তখন সে বলছে যে ও এসকে 4-5 দিন যাবৎ ঘুরতেছে মন্ত্রী, ও তো ওই চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনেক টাকা ঘুষ নিয়েছে, আমি এই জন্য স্বাক্ষর করি নাই। তো তুই যখন আসছিস, ঠিক আছে আমি করে দেবো, তো তোরে কয় টাকা দিছে, কয় টাকা দিবে একটু জিজ্ঞেস করে আয়, ফাও ফাও কাজ করে লাভ নাই। তো বলে তো পিয়ন বলে আছে ঠিক আছে আপা জিজ্ঞেস করে আসি। তো সে জিজ্ঞেস করে আসলো, তারপরে বললো, এরপরে প্রধানমন্ত্রী স্বাক্ষর করলো। এটা শোনা কথা, এটা গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এরকম খবর তো আমরা বাইরে থেকে শুনেছি। প্রাসাদের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে। যদি এটা মিথ্যা হয়ে থাকে, প্রধানমন্ত্রী কেন এই ঘটনা শুনেননি?
আর যদি সত্য হয়ে থাকে তাহলে কেন পিয়ন 400 কোটি টাকা সেই তসরুপ করবে না? ঠিক একইভাবে এখন বর্তমান প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তার পিয়ন, ড্রাইভার, দারোয়ান, তার আপনজন, তার বন্ধু, তার বান্ধব, তার আত্মীয়, তার স্বজন, তার এলাকাবাসী, তার প্রিয় ভাজন, তারা এই অল্প সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে কি করেছে? বাংলাদেশে নাকি এই সময়ের মধ্যে 2 লাখ না কত, আমি এটা বলতে পারবো না, মানে এ যাবৎকালে স্বল্পতম সময়, একজ্যাক্ট ফিগারটা আমার মনে আসছে না, পেপারে আসছে, সবচেয়ে বেশি এই গত 4 মাসে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে এই সরকারের আমলে। এর আগে কোনো জমানাতে এই 4 মাসে বা 5 মাসে এত কোটিপতি সংখ্যা বাড়েনি। এই কোটিপতির সাথে পাল্লা দিয়ে গিয়ে দেখেন সুইস ব্যাংকে টাকা বেড়েছে, আর যখনই টাকা হয়ে যায় মানুষের তখন সে স্বার্থপর হয়, চক্রান্তকারী হয়, আর যে উপকার করেছে বা যাকে মানে উপলক্ষ করে সে টাকা উপার্জন করেছে তার ক্ষতি না করা পর্যন্ত তার ভিতরে স্বস্তি আসে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটাই বলবো, বর্তমানে যারা আছেন সাবধান হন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন এবং বর্তমানকে নিয়ন্ত্রণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।